ঠিক আছে, তো স্টার্ট করব। চাকদীপা হাই স্কুল এসছে এবং আমি দেখতে পাচ্ছি দাদিকে। তো আমার ভয়েস যদি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তাহলে একটু হাতটা তুলবে, হ্যাঁ? আমি বুঝতে পেরে যাব। একটু হাত তোলো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তো যেই চ্যাপ্টারটি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। তো আগের দিন স্টার্ট হয়েছিল চ্যাপ্টারটা, তো কিছু জিনিস আমি বলছিলাম। যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কেপলারের সূত্র দিয়ে আমাদের যে উপগ্রহগুলি আছে সেগুলো সূর্যের কিভাবে ঘুরছে চারিপাশে তার সংক্রান্ত তিনটি সূত্র আছে। সেই সূত্রটা দিয়ে স্টার্ট করেছিলাম এবং ধীরে ধীরে আমি এই গ্র্যাভিটেশন মহাকর্ষ এই বলটিতে যাব আমি। গ্র্যাভিটেশনাল ফোর্স কী জিনিস, বা নিউটনের যে সূত্রটি ছিল, বা এই যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন আছে, সেটা আমরা ধীরে ধীরে স্টাডি করব। তো সেটা করার আগে আমি এই সূত্রগুলি আগের দিন আলোচনা করার চেষ্টা করছিলাম। তো যেটা দিয়ে স্টার্ট করেছিলাম তোমরা হয়তো মনে রাখবে কি, কেপলার ছিলেন একজন বিজ্ঞানী এবং উনি কিছু সূত্রের দ্বারা আমাদের যে উপগ্রহগুলি আছে সেগুলো সূর্যের চারিপাশে কিভাবে ঘুরছে, কোন সূত্র দিয়ে সেটাকে আমি তার এই ঘোরাফেরাগুলোকে বর্ণনা করতে পারি, সেগুলোর কে সেটার উপরে তিনটে সূত্র লিখে গেছিলেন। তো মানে তিনটে সূত্র উনি দেখিয়েছিলেন। সেগুলো নিয়ে আমি আলোচনা স্টার্ট করেছিলাম। তো আমি রিক্যাপ করি একটু হালকা করে। হ্যাঁ, তো যেটা প্রথম সূত্র ছিল সেটা হচ্ছে আহ, হুম সেটা কি নিয়ে আছে, সেটা হচ্ছে কি তোমার আহ, এই যে উপগ্রহগুলি আছে যেটা সূর্যের চারিপাশে ঘুরছে, তারা তাদের কক্ষপথের আকৃতিটি কেমন, তার কক্ষপথের জিওমেট্রিটা কেমন, জ্যামিতিক আকারটি কেমন, সেটা নিয়ে প্রথম প্রথম সূত্রটি আছে। ল অফ অরবিট বলা হয়, বা এটাকে তুমি ফার্স্ট ল বলতে পারো। তো এটা আমি স্টাডি করছি এখন, লিখে রাখি কেপলারের সূত্র। হ্যাঁ, কেপলার্স কেপলার্স ল অফ, এটাকে বলা হয় কেপলার্স ল অফ। ইংরেজিতে লিখছি কিন্তু কোনো বোঝা অসুবিধা হওয়ার কথা নেই। প্ল্যানেটারি মোশন মানে উপগ্রহর প্ল্যানেটারি, টি সরি প্ল্যানেটারি, সরি সরি প্ল্যানেটারি মোশন, এটা নিয়ে আমি স্টাডি করছিলাম। কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, Right. প্রথম যে সূত্রটি হচ্ছে সেটাকে কি বলছে, সেটা দিয়ে কি আছে, ফার্স্ট ল যেটা আমরা বলছি সেটা হচ্ছে এই কক্ষপথ কিরকম আকৃতির হবে সেটা নিয়ে একটু আলোচনা করা আছে। তো কি আছে, কি বলা হয়েছে সূত্রটি জাস্ট একটু বর্ণনা করি। কি প্রত্যেকটি উপগ্রহ সূর্যের চারিপাশে কিভাবে ঘুরছে তারা, তো এমন একটি কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের আকৃতিটি হচ্ছে তোমার, সেই কক্ষপথের জিওমেট্রিটি হচ্ছে একটি উপবৃত্তাকার এলিপস। সার্কুলার নয়, সার্কেলে ঘুরছে না, কিন্তু একটি ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। একটি উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই উপগ্রহগুলি। সূর্যকে কোথায় তাহলে, সূর্যের পজিশনটি কোথায় তাহলে, তাহলে বলা হচ্ছে কি এই উপগ্রহগুলি একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবং তোমরা জানো এলিপসের, তোমরা যদি পড়ে থাকো জিওমেট্রি বা এগুলো, অঙ্কতে নিশ্চয়ই ক্লাস 11-এ আছে, ওই এলিপসের দুটি ফোকাস বিন্দু থাকে। তো সেই ফোকাস বিন্দুর কোনো একটি বিন্দুতে তোমার সূর্য আছে, সূর্য কোনো একটি বিন্দুতে অবস্থান থাকবে, এবং ওই উপবৃত্তর চারিপাশে উপবৃত্ত আকার কক্ষপথে তোমার প্ল্যানেটগুলি ঘুরে বেড়াবে। এটা হচ্ছে প্রথম লটি আছে। তো সেটা আমি সিম্পল একটা ইংরেজিতে লিখছি, এটা বুঝতে অসুবিধা হবে না। অল দি প্ল্যানেটস ইচ এভরি প্ল্যানেট, এটাকে এভরি প্ল্যানেট করি আমি। এভরি প্ল্যানেট, প্রত্যেকটি উপগ্রহ মুভস অ্যারাউন্ড দি সান, মুভস অ্যারাউন্ড মুভস অ্যারাউন্ড সূর্যের চারিপাশে ঘুরছে, তাও লিখছি না, মুভস অ্যারাউন্ড ইন অ্যান এলিপ্টিক্যাল অরবিট। হ্যাঁ, এলিপ্টিক্যাল অরবিট মানে হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার নয়, উপবৃত্তাকার, এলিপ্টিক্যাল অরবিট। জাস্ট রিক্যাপ করলাম, এলিপ্টিক্যাল অরবিট উইথ উইথ দি সান, উইথ দি সান, সূর্যটি অ্যাট ওয়ান অফ দি ফোকাস। তো একটা ডায়াগ্রাম যদি ছবি এঁকে দেখায় তাহলে কেমন দেখতে লাগবে, একটা এলিপস আঁকছি আমি এখানে। হুম, একটি আহ, এই সবুজ রং দিয়ে আঁকছি। তো এটা এরকম একটা এলিপস আঁকলাম আমি। ঠিক আছে, এবং এখানে আমি এলিপস তোমরা জানো কিরকম একটি লাইন থাকে তোমার। হুম, একটা অ্যাক্সিস বলা হয়, এখানে একটা অ্যাক্সিস থাকে, এখানে একটা অ্যাক্সিস থাকে।
ঠিক আছে, তো এই যে এলিপসগুলোকে দুভাগে ভাঙি। হুম, তো এই দুটি অ্যাক্সিস আছে, এবং আহ, সূর্যটি থাকবে তোমার, উপগ্রহটি তোমার আহ, এই এলিপ্টিক্যাল পথে, কক্ষপথে ঘুরে বেড়াবে, এটা উপগ্রহ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার উপগ্রহ, প্ল্যানেট। প্ল্যানেট, এটি তোমার একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এবং সূর্যটি কোথায়? সূর্যটি এইখানে নেই, কিন্তু এই কেন্দ্রে কিন্তু সূর্য নয়। সূর্যটি বসে আছে তোমার, আমি হলুদ রং দিয়ে দেখাচ্ছি সূর্যকে। সূর্যটি বসে আছে তোমার এইখানটায়। সূর্যটি বসে আছে তোমার এইখানে, ফোকাস। এটি একটি ফোকাস বিন্দু, রাইট? এটি একটি ফোকাস বিন্দু, F1। এবং এখানে একটি ফোকাস বিন্দু থাকে, সেটাকে F2 বলছি আমি। দুটি ফোকাস থাকে, একটি উপবৃত্তে দুটি ফোকাস থাকে। তো সূর্যটি একটি ফোকাসে অবস্থান থাকবে, এবং উপগ্রহগুলি এই কক্ষপথে, এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াবে। ঠিক আছে, তো আগে যেটা ভাবা হতো কি একটি বৃত্তাকার অরবিটে ঘুরে বেড়াচ্ছে এবং সূর্য আছে সেন্টারে, সেটা নয়। দেখা গেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন উপগ্রহের আহ, বিভিন্ন রকম তথ্য যখন পাওয়া গেল, আরো টেলিস্কোপের মাধ্যমে দেখে দেখে, এগুলো অবজারভেশনসের মাধ্যমে বোঝা গেল কি ওই যে কক্ষপথটি আছে সেটা কিন্তু বৃত্তাকার নয়, সেটা একটি উপবৃত্ত হচ্ছে, এবং সূর্য একটি আহ, কোনো একটি ফোকাসে কিন্তু রয়েছে, অবস্থান করছে। এটি হচ্ছে প্রথম সূত্রটি, খুব সিম্পল একটি সূত্র। তো আমি আসবো আবার এটাকে নিয়ে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কি এই যে কক্ষপথে যখন ঘুরছে, তখন দুটি জিনিস আমাদের থাকে। একটা হলো কি সূর্যের সব থেকে যখন কাছে আসছে, তো এটি একটি বিন্দু, সেটা, এটাকে আমি এ দিতে পারি, এ। এবং এটিকে আমি বি বলছি। তো এই যে এ বিন্দু আসা মানে হচ্ছে সেটা উপগ্রহটি যখন সব থেকে সূর্যের কাছাকাছি দূরত্বের মধ্যে আসছে। এটির নামও আছে একটি, সেটা আমরা আলোচনা করবো পরে। এবং বি বিন্দুতে যখন যাচ্ছে সেটা হচ্ছে সূর্যের থেকে সব থেকে দূরে যখন আছে। বৃত্তাকার হলে কি হতো, তোমার কনস্ট্যান্ট একই তোমার দূরত্বে থাকতো, রেডিয়াস তো ফিক্সড। তাহলে তোমার ওই কেন্দ্র থেকে, কেন্দ্রে যদি সূর্য থাকতো এবং বৃত্তাকার যদি তার কক্ষপথটি হতো, তাহলে দেখবে সূর্য থেকে সবসময় যেন সম দূরত্বে অলওয়েজ মেনটেন করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। সূর্যর সব থেকে কাছে একটি পয়েন্ট আছে, বিন্দু আছে, এবং দূরে একটি বিন্দু আছে, রাইট? তো এটা একটি নোট করার জিনিস। দুটো আমার বিন্দু পাবো আমরা, এ আর বি। ওকে, এইরকম হচ্ছে তোমার প্রথম সূত্রটি। বলা হলো কি এই এই পথ, যে অরবিটটি আছে, যে কক্ষপথটি আছে, সেটার আকৃতি কেমন কি, এসব নিয়ে আলোচনা হলো একটা। দ্বিতীয় নাম্বার অবজারভেশন যেটা দেখা গেল, দ্বিতীয় নাম্বার যেটা আমরা অবজারভেশন দেখবো, সেটা হচ্ছে তোমার সেকেন্ড ল। এটা সেকেন্ড ল, এটা আমি বলছি এরকম করে, সেকেন্ড ল। ঠিক আছে, সেকেন্ড ল। এটা কি জিনিস হবে? তো এই জিনিসটা দেখা যাচ্ছে এবার কিছু ক্যালকুলেশনের জিনিস আসছে কি, যখন তোমরা এই যে প্ল্যানেটটি ঘুরছে, একটি ইন্টারেস্টিং পয়েন্ট দেখা গেছে কি, আহ, কি দেখা গেছে কি, এই যে সূর্যের যখন তোমার অনেকটা দূরে রয়েছে, অনেকটা যখন দূরে রয়েছে প্ল্যানেটটি, এটা অবজারভেশনস থেকে দেখা গেছে। কেন এই ধরনের ধারণা করাচ্ছে সেটা আমি বলছি কি। কি দেখা গেল যখন অবজারভেশনস গুলো করছে, কেপলার যখন বিজ্ঞানী ছিলেন, উনি যখন তথ্যগুলোকে অ্যানালাইসিস করছেন, দেখছেন, দেখছি কি উপগ্রহগুলি যখন তোমার সূর্যের কাছাকাছি আসছে, কাছের দূরত্বের মধ্যে আছে, তখন তাদের স্পিড বা তাদের গতি বা দ্রুতি, যা বলবে তুমি, বেগ যেটা বলো তুমি, ভেলোসিটি বলতে পারো, তো তুমি সেটা কিন্তু কম, বেশি। এবং যখন সূর্যের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু তার বেগ কিন্তু কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি তাহলে এই দূরত্বের সঙ্গে তোমার একটি, কতটা সূর্য থেকে দূরে আছে তার উপর কিন্তু নির্ভর করছে কত, কেমন গতিতে সে আহ, কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। যখন খুব কাছে আছে সূর্য, তখন কিন্তু খুব স্পিড গতি, খুব গতি বেশি, তার স্পিড অনেক বেশি। কিন্তু যখন সে সূর্য থেকে অনেকটা দূরে সরে গেছে, দেখা যাচ্ছে তার কিন্তু গতি কমে এসছে। এবং এইসব জিনিসগুলোকে যখন স্টাডি করলো, উনি একটি সূত্রের আকারে এটাকে দেখাতে পারলেন। একটা ম্যাথামেটিক্যাল সূত্রের আকারে সেটাকে বোঝা গেল বা ধরতে পারলেন। সেটা হচ্ছে কি, এটাকে এরকম ভাবে বলে, বিভিন্ন রকম করে তুমি বলতে পারো এটাকে। একটি হচ্ছে কি, এই যে আমি বৃত্তটি এঁকেছি, উপবৃত্তটি এঁকেছি আমি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ল অফ এরিয়া বলা হয়, বা এটাকে ক্ষেত্রফলের সাথে সম্পর্ক, কিছু একটা ক্ষেত্রফলের সাথে এটা সম্পর্কিত আছে। সেটা আমি আসবো। সেটা জানার আগে একটা জিনিস জেনে বলে রাখি কি, এই যে আহ, একটি উপগ্রহ যে ঘুরছে তোমার এই কক্ষপথে, এইটা একটি প্লেনার মোশন। আগের দিন আমি আলোচনা করছিলাম, একটি তোমরা যদি প্লেন পড়ে থাকো, মানে আহ, মানে যেমন ভাবো তোমার একটা কাছে স্ফিয়ার আছে, একটা তোমার কাছে, হ্যাঁ, একটি গোলক আছে তোমার কাছে। তো তুমি
গোলকের যদি তুমি চারিদিকে মুভ করছো, তুমি যদি এরকম করে অ্যানালাইসিস করো, এটা প্লেনার ঠিক হচ্ছে না। মানে তোমার এই সূর্যটি সাপোজ তোমার গোলকের বিন্দুতে আছে, বা তুমি একটা ডিম আকৃতি ধরো, তুমি ডিম এলিপসয়েড আকৃতি তোমার, এলিপস ঠিক নয়, মানে উপবৃত্ত ঠিক নয়, কিন্তু একটা 3 ডাইমেনশনাল উপবৃত্ত টাইপের একটি, হ্যাঁ। তো একটা ডিম আকৃতি তুমি কল্পনা করেছো, সেখানে কোনো একটি বিন্দুতে সূর্য বসে আছে, এবং ওই ডিমের সারফেসে, তলের মধ্যে এই প্ল্যানেটটি ঘোরাফেরা যদি করে, তাহলে সেটাকে আমরা প্লেনার মোশন বলবো না, কেন কি সেটা একটা বিভিন্ন রকম আহ, তোমার জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই। কিন্তু তুমি যদি একটি ওই ডিমটাকে কোনো একটি সমতল একটি জিনিস দিয়ে কেটে দাও, তো যেই তোমার সারফেসটি আসছে তোমার, সেটা একটি প্লেনার সারফেস আসছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে উপবৃত্তর চারিপাশে যে ঘুরছে তোমার, এই উপবৃত্তাকার পথে যে ঘুরে বেড়াচ্ছে কক্ষপথে, তো সেটা কিন্তু একটি প্লেনার মোশন, মানে একটি 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে তোমার। সূর্য আছে এবং প্ল্যানেটটি আছে, উপগ্রহটি আছে, এবং একটি প্লেনে যেন তারা রয়েছে, একটি সমতল একটি সারফেসের মধ্যে যেন তারা রয়েছে। তো এটা একটি বলে রাখি, এটা একটি প্লেনার মোশন। হ্যাঁ, এটা মনে রাখবে, একটি একটি প্লেনের মধ্যে তুমি সীমিত রয়েছে মোশনটি, প্লেনার মোশন, প্লেনার মোশন। সমতল একটি, যেন সমতল জায়গার মধ্যে যেন একটি সূর্যটি রয়েছে, এবং তাকে কেন্দ্র করে তাকে তাকে রেখে ওই কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এবং একটি প্লেনের মধ্যে সেটাকে তুমি দেখাতে পারছো। প্লেনার মোশন হচ্ছে তোমার এটা, রাইট। যেমন সাপোজ শুরু করেছে তোমার এখানে, তোমার এই সাপোজ এই যে তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটাতে সমতল তো, স্ক্রিনে তোমার কোনো একটি বিন্দুতে তোমার সূর্য আছে সাপোজ, এবং এই প্ল্যানেটটি রয়েছে তোমার, গ্রহটি রয়েছে তোমার, ঠিক আছে। এবং সূর্যের এই স্ক্রিনের মধ্যে তোমার সাপোজ ঘুরছে, এখানে যেমন স্ক্রিনের মধ্যে ঘুরছে দেখাচ্ছি। তো একবার যদি তুমি এটাকে ধরতে পারো, এটা স্ক্রিনের মধ্যেই থেকে যাবে, স্ক্রিন থেকে বেরিয়ে আসবে না কোনো সময়, ঠিক আছে। তো এটাকে প্লেনার মোশন বলছি আমি। স্ক্রিনটা একটা ফ্ল্যাট সারফেস, একটি সমতল জায়গা, ফ্ল্যাট এরিয়া, এবং এখানে তুমি যদি দেখো কি কিছুক্ষণের জন্য প্ল্যানেটটি স্ক্রিনের মধ্যে ঘোরাফেরা করছে, সূর্যটিও কোন স্ক্রিনে কোনো কোথাও একটি অবস্থান আছে, তাহলে কিন্তু এই যে পুরো মোশনটা যেটা হবে পরবর্তীকালেও, যে প্ল্যানেটটা যেখানে যাবে সেটা কিন্তু স্ক্রিনের মধ্যেই তার গতিবিধি সীমিত থাকবে, স্ক্রিন থেকে কোনো সময় বেরিয়ে আসবে না। সেই ধরনের মোশনকে আমরা বলি প্লেনার মোশন, ঠিক আছে। একটি প্লেনেই যেটা সীমাবদ্ধ, তার বদ্ধ রয়েছে সেটা, ওকে। তো এইটা হচ্ছে প্লেনার মোশন। যে কোনো উপগ্রহের সঙ্গে তুমি সূর্যকে দেখবে, কোনো না কোনো তারা কিন্তু একটি সমতল জায়গার মধ্যেই তাদের ঘোরাফেরাটা সীমিত থাকবে। বিভিন্ন উপগ্রহ বিভিন্ন রকম তলে থাকতে পারে, কিন্তু তোমার প্রত্যেকটি উপগ্রহই যেন অ্যাজ ইফ মনে হচ্ছে যেন তোমার কি সূর্যের সাথে একটি কোনো তলের মধ্যে তারা সীমিত রয়েছে, ঘুরে বেড়াচ্ছে সমতল মোশন, ওকে। সেটা গেল আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, এটা জাস্ট ইনফরমেশনের জন্য বলছি, ওকে। তো নাও এখানে যেটা আসছে, সেকেন্ড যে সূত্রটির কথা বললাম, কেপলারের সূত্র, যেটা সেকেন্ড সূত্র, সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফল সংখ্যা নিয়ে, মানে ক্ষেত্রফল রিলেটেড। তো কি দেখা যাচ্ছে এখানে, আমি যদি এই উপগ্রহটি আরেকবার দেখি, লক্ষ্য করি যদি, সাপোজ কোনো একটি পজিশনে তোমার উপগ্রহটি আছে, এখানে তোমার উপগ্রহটি আছে, ঠিক আছে, উপগ্রহটি এখানে রয়েছে তোমার, রাইট। তো এবার কি দেখা যাচ্ছে তোমার এখানে কি, এখন এখানে অবস্থান তার, আমি দেখতে পাচ্ছি এখান থেকে এতটা দূরত্ব আছে, সাম ডিস্টেন্সে আছে, ঠিক আছে। কিছুক্ষণ পরে এই উপগ্রহটি তোমার মুভ করছে, এরকম করে মুভ করছে, কিছুক্ষণ পরে সেটা এখানে চলে এলো, শিফট করে গেল। তো এখানে তোমার ইনিশিয়ালি ছিল, এখানে তোমার পরবর্তীকালে চলে এসছে, ঘুরছে তো, সূর্যকে কেন্দ্র করে এখানে ঘুরছে। তো এখন তোমার দূরত্ব চেঞ্জ হয়ে গেল, এখানে দূরত্ব চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এই সেকেন্ড লটি যেটা বলছে তোমার কি, এই যে তোমার T1 থেকে T2, মানে এই যে ডেল্টা টি টাইমে, এটা টাইমটাকে আমি বলছি, টাইমের গ্যাপটাকে ডেল্টা টি, ডেল্টা টি টাইমে T1 থেকে T2-তে, ডেল্টা টি ইকুয়াল টু T2 মাইনাস T1, একদম বলতে পারো তুমি, ঠিক আছে। তো এই যে টাইমে উপগ্রহটি কক্ষপথের একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে সে তার স্থানান্তর হলো, তার চেঞ্জ হলো। হুম, তাহলে এখানে যেটা বলছে কি, এখানে যে ক্ষেত্রফলটি সে, হ্যাঁ, মানে এখানে দেখো তোমার এই যে বিন্দুটি এবং এই দুটি বিন্দুকে নিয়ে তুমি একটি ক্ষেত্রফল ডিফাইন করতে পারো, একটি, যেহেতু প্লেন তো একটি সমতল, তো সমতলের একটি বিন্দু থেকে তুমি যদি দেখো, এই স্ক্রিনে তুমি ভাবো, স্ক্রিনে তুমি ভাবো একটি তোমার বিন্দু রয়েছে তোমার, এবং আরো দুটি বিন্দু রয়েছে, তাহলে তুমি একটি ক্ষেত্রফল কিন্তু ডিফাইন করতে পারো, একটি ক্ষেত্রফল তুমি কিন্তু এই তিনটে পয়েন্টকে নিয়ে একটি ক্ষেত্রফল তুমি কিন্তু দেখাতে পারছো, এই ক্ষেত্রফলটি, এটা ক্ষেত্রফল ত্রিভুজ আকারের এখানে হচ্ছে, এই ক্ষেত্রফল তুমি কিন্তু বর্ণনা করতে পারো, একটি এরিয়া ডিফাইন করতে পারো, যদি এটা সমতল, সমতলের মধ্যে যদি সেটা সীমিত রয়েছে তোমার তিনটে বিন্দু। তো এখানেও তুমি তেমনই, যেহেতু এটা সমতল একটি, এক তলের মধ্যেই মুভমেন্টটা হচ্ছে, এটা এটা সীমাবদ্ধ রয়েছে, বদ্ধ রয়েছে এরা, তাই এই যে
অবস্থান চেঞ্জ করলো কক্ষপথে, এবং এই যে বিন্দুটি আছে সূর্য যেখানে আছে, তো এই তিনটে নিয়ে একটি ক্ষেত্রফল তুমি কিন্তু এখানে ক্যালকুলেশন করতে পারবে, বার করতে পারবে, রাইট? সো এই ক্ষেত্রফলটি হচ্ছে তোমার সাপোজ এ, ডেল্টা এ, ডেল্টা এ, রাইট? তো আমি একটা কথা বলছি, সাপোজ এই যে এই জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে উপগ্রহটি T1 থেকে T2 তে গেল, মানে ডেল্টা T1 সাপোজ, ডেল্টা T1, আমি T2 T1 কেটে দিলাম এখানে, সাপোজ এটাকে কেটে দিলাম আমি, এখানে কেটেও দিচ্ছি। তো এখানে যে অবস্থানটি আছে সেখানে তোমার এই যে টাইমটি রাখলো সেটা হচ্ছে ডেল্টা T1। এটা জাস্ট একটা টাইম ফ্রেম কথা বলা, একটি একটি সময়ের কথা বলা হচ্ছে। তো ডেল্টা T1-এ এই যে এরিয়াটি এলো সেটাকে আমি বলছি ডেল্টা A1, ঠিক আছে? তো এই যে T1 টাইমে কক্ষপথের একটি, ডেল্টা T1 টাইমে একটি কক্ষপথের একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে গেল, এবং তার যে এরিয়াটি আসছে সূর্যকে নিয়ে, এবং এই দুটি বিন্দুকে নিয়ে যে এরিয়াটি পাচ্ছি আমি, ক্ষেত্রফলটি পাচ্ছি কক্ষপথের এই লাইনটিকেও নিয়ে, সেটাকে আমি বলছি ডেল্টা A1, ঠিক আছে? এবং একটি সাপোজ, এখন এখন তোমার উপগ্রহটি একটা অন্য জায়গায় চলে এসেছে, ঘোরাঘুরি অনেকক্ষণ পর তুমি আবার দেখছো, এবং তুমি দেখছো কি এটা তোমার এখানে একটা ছিল একটা টাইমে, এবং কিছুক্ষণ পর আবার এখানে চলে এসেছে, রাইট? কিছুক্ষণ পর আবার এখানে চলে এসেছে, right? তো এই যে অন্য একটি ইনস্ট্যান্স, অন্য একটি ঘটনা, অন্য একটি সময়ের কথা বলছি আমি, এখানে একটি সময় ছিল, এখন উপগ্রহটি ঘুরে এখানে চলে এসেছে, এখন আমি এই দুটি টাইমের কথা ভাবছি। তো এখান থেকে এখানে যে গেল, সেখানে তোমার এটাকে সাপোজ বললাম ডেল্টা, ডেল্টা আমি জাস্ট ডেল্টা লিখতে উচিত না, ডেল্টা A2, এবং এখানে যে টাইমটা লাগলো সেটাকে আমি বলছি ডেল্টা T2, ঠিক আছে? তো উপগ্রহে একটি সময় তোমার ডেল্টা T1 টাইমে ডেল্টা A1 তার এরিয়াটা ওরম হচ্ছে, কক্ষপথের সঙ্গে যে এরিয়াটি পাচ্ছি আমি, ক্ষেত্রফলটি পাচ্ছি। এখন আমি দেখছি অন্য একটি টাইমে যদি দেখি আমি, এখন প্ল্যানেটটি তোমার এমনভাবে মুভমেন্টটা করলো কি তার যে এরিয়াটি পাচ্ছি ডেল্টা A2, এবং টাইম লাগলো ডেল্টা T2, ঠিক আছে? তো এইটা যে উনি অবজার্ভ করলেন, উনি কেপলার যিনি বিজ্ঞানী ছিলেন, উনি বিভিন্ন অবস্থানে অল্প করে সময় দেখছেন, এবং প্ল্যানেটটি কতটা মুভ করছে এবং তার ফলে যে ক্ষেত্রফলটি সেটা তৈরি করছে সেটাকে নিয়ে উনি ক্যালকুলেশন করছেন। তো একটা জিনিস লক্ষ্য করলেন উনি, এই যে জিনিসটা আছে ডেল্টা A1 ডিভাইডেড বাই ডেল্টা T1, তো ডেল্টা T1 টাইমে যেই পরিমাণ ক্ষেত্রফলটি বর্ণনা করেছে, হুম, সেই যে রেশিওটা সেটা কিন্তু তোমার এটার সাথে ফিক্সড, A2 ডিভাইডেড বাই T2, এটা হচ্ছে সূত্রটি। যে কোনো অবস্থানে যে কোনো সময়ে উপগ্রহটি দুটি বিন্দুর মধ্যে যাচ্ছে, কতটি টাইম লাগলো তুমি দেখলে, এবং কতটি ক্ষেত্রফল সেটাকে ওখানে বর্ণিত হলো, ডিফাইন্ড হলো, right? যে কোনো বিন্দু, দুটি বিন্দুর ক্ষেত্রে তুমি ভাবতে পারো, এটা এখান থেকে এখানেও ভাবতে পারো। তো এই যে রেশিওটা আসছে, রেটটা যদি বলি আমি, কি কতটা ক্ষেত্রফল কতটি টাইমে বর্ণিত হচ্ছে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু কনস্ট্যান্ট। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য, কি এরিয়া ক্ষেত্রফল যেটি আছে যখন একটি উপগ্রহ একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে, তো একটি ক্ষেত্রফল সে কিন্তু বর্ণিত করছে। হুম, তুমি দেখো যদি দুটি বিন্দু এবং সূর্যকে কেন্দ্র করে তুমি যদি তিনটে লাইন করো, তাহলে একটি ক্ষেত্রফল তুমি পাবে। সেই ক্ষেত্রফলটির কিন্তু রেট, মানে কত টাইমে কত ক্ষেত্রফল বর্ণিত হচ্ছে, সেটা কিন্তু পুরো কক্ষপথে কিন্তু কনস্ট্যান্ট, পুরো কক্ষপথে কিন্তু সেটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে তোমার সেকেন্ড ল। পরে ক্যালকুলেশন করে আমরা দেখবো, এটা কিন্তু এটাকে বলা হচ্ছে সেকেন্ড ল, ঠিক আছে? ওকে, এটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে, এবং এটাই সেকেন্ড ল। এটা যে কোনো উপগ্রহের ক্ষেত্রে এটা সত্যি, কি উপগ্রহগুলো এমন করেই মুভমেন্ট করছে যার ফলে দেখা যাচ্ছে কি ক্ষেত্রফল যেটি আছে, যতটা টাইমে যতটা ক্ষেত্রফল সে মুভ করলো বা বর্ণিত করলো, ডিসক্রাইব করলো, সেটা কিন্তু তোমার টাইমের সাথে যদি ডিভাইড করা যায় কতটা টাইমে সেটা হলো, তাহলে সেই রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে কি, আহ, এটাকে একটা অন্য টার্ম দিয়ে বলা হয় আমাদের এরিয়াল ভেলোসিটি, বা এই ধরনের আমরা জিনিস বলি, সেটা আমাদের আসবো পরে আমরা, কিন্তু এটা হচ্ছে মূল বক্তব্য তোমার সেকেন্ড লয়, ঠিক আছে? রাইট। এটা ক্যালকুলেশনে আসবো কিভাবে হচ্ছে সেগুলো আলোচনা করবো। কেন আমি এটা মহাকর্ষণ পড়ানোর আগে, মহাকর্ষ যে বলটি আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা ডিসকাস করার আগে আমি কেন এগুলো ডিসকাস করছি সেটা একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, পরে দেখবো নিউটনের যেই আমাদের ইউনিভার্সাল মহাকর্ষ যেই সূত্রটি দিয়েছিলেন, গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, সেটার সাথে সেটাকে কেন্দ্র করে, সেটাকে বেস করে, সেটা দিয়ে কিভাবে আমি এটাকে এক্সপ্লানেশন করতে পারছি সেটা আমরা আলোচনায় আসবো পরে। তার জন্য পড়ানো এগুলো আগে, এটা হয়েছে, তারপর ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এসছে। মহাকর্ষণের যে সূত্রটি আছে তোমরা জানো খুবই, ক্লাস 9-এও পড়েছো। তো সেটার দিয়ে কিভাবে এটা এক্সপ্লানেশন দিতে পারবো সেটা আমরা হালকা করে স্টাডি করার চেষ্টা করবো, রাইট? সো এবার এই
3 নম্বর জিনিসটা হচ্ছে, সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা পরে আসবো, থার্ড ল। সেই থার্ড লটি হচ্ছে কেপলারের থার্ড ল, নিউটনের থার্ড ল নয়, কেপলারের থার্ড ল। নিউটনের সূত্র তোমরা তো পড়েছো। তৃতীয় সূত্রটি হচ্ছে, এই যে একটি প্ল্যানেটের উপগ্রহের কথা বলছি আমি, উপগ্রহটি তোমার একটি অরবিটে ঘুরে বেড়াচ্ছে। তো একটি এখানে এই 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 রিলেটেড একটি কথা আছে, টাইম পিরিয়ড। তোমরা জানো সবাই টাইম পিরিয়ড, খুব অনেকবার পড়েছো, অনেক জায়গায় পড়েছো। টাইম পিরিয়ডটি মানে হচ্ছে তোমার কি, একটি জায়গা থেকে স্টার্ট করলো, আবার ঘুরে সেই জায়গায় যখন ফিরে আসছে কতটা টাইম লাগছে, সেটা একটি ইম্পর্টেন্ট জিনিস। এবং সেটা আহ, প্রত্যেকটি প্ল্যানেটের জন্য ফিক্সড, এটা সেম আছে। মানে প্রত্যেকটি প্ল্যানেটের নিজস্ব নিজস্ব কিছু কিছু না কিছু আছে। তো একটি বিন্দু থেকে স্টার্ট করলো এবং সেখানেই সেম জায়গায় ফিরে আসতে যতটা টাইম লাগছে, সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। এক চক্কর মানে বেসিক্যালি একটা একটা ফুল পাথ, ফুল অরবিটে, ফুল কভার করতে কতটা টাইম লাগছে, তার টাইম পিরিয়ড। যেমন তোমার পৃথিবীর লাগে 365 দিন সূর্যের চারিপাশে ঘুরতে, মানে একটি জায়গা থেকে আবার সেই জায়গায় ফিরে আসতে তার লাগে 365 দিন। তাই তেমনি বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন উপগ্রহের বিভিন্ন রকম এরকম টাইম আছে, সেটা টাইম পিরিয়ড বলা হচ্ছে। সো এই টাইম পিরিয়ডটা নিয়ে একটি রিলেশন দেখেছিলেন উনি। সেটা হচ্ছে কি, একটু ইংরেজিতে ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম। সেটা দেখা যাচ্ছে কি, সেটা কি জিনিস দেখেছেন, কি সূত্রের দ্বারা সেটা ডিফাইন, সেটা হচ্ছে তোমার টি স্কোয়ার। টিটা হচ্ছে টাইম পিরিয়ড, ইজ প্রপোর্শনাল টু, এই পরে আসবো আমি, হুম, এটাকে বলা হচ্ছে R³ এটা সূত্রটা, এটা কি জিনিস আমি আসছি। হ্যাঁ, তুমি দেখেছিলেন কি, এই যে টাইম পিরিয়ডের তুমি যদি স্কোয়ার করো, যে কোনো উপগ্রহ কতটা টাইম লাগছে দেখছে, এবং তার যদি তুমি স্কোয়ার করো, সেটা কিন্তু তোমার মানে বিভিন্ন প্ল্যানেটের জন্য দেখেছে তো। তো যাই দেখছে না কেন, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু, এই আরটা কি, এটা রেডিয়াস না। এই আরটা হচ্ছে তোমার, এই যে এলিপসের তুমি দেখতে পাচ্ছ না, এই যে কক্ষপথটি দেখেছো তুমি, এলিপ্টিক্যাল একটি কক্ষপথ হয়েছে, উপবৃত্ত হয়েছে একটি। তো উপবৃত্তে যে দুটি পয়েন্টের কথা আমি বলছিলাম, এই A পয়েন্টটি এবং B পয়েন্টটি, তারা কি জিনিস। A পয়েন্টটি হচ্ছে যখন উপগ্রহটি সব থেকে সূর্যের কাছাকাছি আছে, সেটি একটি বিন্দু, সেটাকে বলা হচ্ছে A পয়েন্ট। এবং B পয়েন্টটি হচ্ছে তোমার সূর্যের সব থেকে দূরে যখন আছে, হুম, পুরো কক্ষপথ সব থেকে যখন দূরে আছে, সেটাকে হচ্ছে B পয়েন্ট। সো এ থেকে যেই, এই সূর্য থেকে এ যেটা আসছে আমার, A থেকে B, তার যে দূরত্বটি আছে, তার যদি আধা করি আমি, সে AB/2, এটা হচ্ছে সব থেকে কাছের বিন্দু, বিটা হচ্ছে সব থেকে দূরের বিন্দু সূর্য থেকে, কক্ষপথের মধ্যে। তাহলে AB/2, এটাকে আমরা বলি, এই টার্ম বলি সেমি মেজর অ্যাক্সিস, এটা একটা টার্ম, এটাকে আমি বলছি আর। এখানে যে আরটি কথা বলা হয়েছে, সেই আরটি হচ্ছে তোমার AB/2, ঠিক আছে। এবং পরে আমরা দেখবো সেটা বেসিক্যালি তোমার এই সেন্টার বিন্দু থেকে কোন একটি এখানেও যেটা দূরত্ব, এটা আর, এটা আর, এখান থেকে দেখতে পারি আমি, এখানে আর। তো সেন্টার থেকে এখানেও যায়, এখান থেকেও তা। তো বেসিক্যালি কিভাবে ডিফাইন করব আমি ওইটাকে, কি সূর্যের সব থেকে যখন কাছে আছে সেটি একটি বিন্দু, সব থেকে দূরে আছে সেটি একটি বিন্দু, সেই দুটি বিন্দুর মধ্যে যে দূরত্বটি আছে AB, তাকে যদি আমি হাফ করে দিই, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এই আরটি। এবং কেপলার বিজ্ঞানী কি দেখলেন, উনি দেখলেন কি, যে টাইম পিরিয়ড কতটা টাইম লাগছে একটি প্ল্যানেটকে, একটি উপগ্রহকে সেম নিজের জায়গায় ফিরে আসতে, চারিপাশে ঘুরে সূর্যের। সেই জিনিসটা দেখছি বিভিন্ন প্ল্যানেটের জন্য যখন উনি স্টাডি করলেন, যখন উনি দেখতে পেলেন কি, একটি প্যাটার্ন আছে, একটি সূত্রের দ্বারা সেটাকে প্রকাশ করা যাচ্ছে। এবং সেটা দেখলেন উনি, দিস ইজ নাথিং বাট T² = R³, ঠিক আছে। T² = R³ মানে স্কোয়ার অফ টাইম পিরিয়ড, কতটা টাইম লাগছে, স্কোয়ার অফ টাইম পিরিয়ড, তার সাথে সমানুপাত কি হচ্ছে তোমার, কতটি এই ডিস্টেন্সটি আছে। কারণ এগুলো সব মেজারেবল কোয়ান্টিটি, এটা কোনো কিন্তু এখানে কোনো মাপা যাবে না সেরকম নেই। উনি শুধু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন টেলিস্কোপের মাধ্যমে, উনি কিন্তু মেজারমেন্ট করেছেন, বা যিনি করেছেন উনি, ওনার কথা বলা হচ্ছে। কি এটা তুমি ভাবতে পারছি কি, সূর্যের সব থেকে কাছে কখন আছে, সূর্যের সব থেকে দূরে কখন আছে, যে কোনো উপগ্রহের জন্য সেটা মাপা যাবে অবজারভেশনের মাধ্যমে। তো সেখান থেকে উনি এটা পাচ্ছেন। এবং টাইম পিরিয়ডটা উনি মাপতে পারছেন, কতক্ষণ পর আবার সেম পজিশনে এসে ফিরে আসছে, সেটাও মাপতে পারছেন। তো এরকম করে যখন দেখলেন, উনি কি দেখলেন কি, বিভিন্ন প্ল্যানেটের জন্য যখন ডেটাগুলো উনি পাচ্ছেন, উনি দেখলেন কি, এই সূত্রের দ্বারা কিন্তু আমি সেটাকে বর্ণনা করতে পারি যে কোনো প্ল্যানেটের জন্য, ঠিক আছে। এবং এখানে সমান অনুপাত হচ্ছে, মানে তোমরা জানো কি, এই এখানে একটি রেশিও আসতে পারে, মানে এরকম করতে পারো তুমি, T² / R³
এটা হচ্ছে প্রত্যেকটি প্ল্যানেটের জন্য, মানে যে কোনো প্ল্যানেটের জন্য করো, তার যদি তুমি টাইম পিরিয়ড বার করো এবং তার যদি এটা বার করো কি তার কক্ষপথের এই এই ভ্যালুটি কত আছে। হুম। প্রথম প্ল্যানেটের জন্য করলে তুমি T1/R1³ এটা তোমার দ্বিতীয় প্ল্যানেটের জন্য করো, তুমি এটাকে মার্কারির জন্য করলে, তুমি সোম বুধ বুধ যে উপগ্রহ সেটার জন্য করলে, তুমি পৃথিবীর জন্য করলে তুমি T2/R³ আর টু কিউব পৃথিবীর জন্য হয়ে গেল। বা এটাকে আমি আর একটু অন্যভাবে লিখতে পারি, এটা আমি এভাবে লিখতে পারি। এটা মানে কি, এটা এটা কি ইমপ্লাই করছে, এটা এটা ইমপ্লাই করছে কি, তুমি সাপোজ মার্স, এটা হচ্ছে মার্স, মার্স মার্স উপগ্রহের মার্সের স্কোয়ার ডিভাইডেড বাই মার্স একটি কক্ষপথে আছে তার ক্ষেত্রে তোমার, হ্যাঁ এইটা, সেটা যেটা হচ্ছে সেটাই তোমার দেখছে কি পৃথিবীর জন্য হচ্ছে আর্থ। আর্থের যে টাইম পিরিয়ড আছে কতক্ষণ পর সে ফিরে আসছে, 365 দিন, যেটা রেডিয়াস অফ আর্থ, আর্থ সেটাও তোমার আছে। T অফ জুপিটার, জুপিটার মানে বৃহস্পতি, তার স্কোয়ার সাথে তোমার R অফ জুপিটার, জুপিটারের ক্ষেত্রে যেটা তোমার কক্ষপথ হবে সেখান থেকে যেটা বার করা হয়। তো এটা হচ্ছে প্রত্যেকটি উপগ্রহের জন্য তোমার সমান, থার্ড ল সেটাই বলছে। তৃতীয় নম্বর কেপলার এটা খুঁজে পেয়েছিলেন, বিভিন্ন অবজারভেশন থেকে উনি এটাকে বের করতে পেরেছিলেন। এবং এটা একটি কনস্ট্যান্ট, সমানুপাত মানে এটা একটি বেসিক্যালি কনস্ট্যান্ট, একটি একটি ধ্রুবক কনস্ট্যান্ট, রাইট। এই কনস্ট্যান্টটি পরে আমরা আলোচনা করবো, পরে কিভাবে আসছে দেখবো আমরা। এই কনস্ট্যান্টটি কিন্তু, এই কনস্ট্যান্টটির মধ্যে একটি ফ্যাক্টর আছে, এই কনস্ট্যান্টটি কিসের উপর নির্ভর করে যদি প্রশ্ন করা হয়, কি সবারই ক্ষেত্রে দেখছি কি টাইম পিরিয়ডের স্কোয়ারটি, এবং এটা দিয়ে যদি ভাগ করি আমি বিভিন্ন কক্ষপথে যারা ঘুরছে এবং মেপে যদি ভাগ করি তাহলে দেখছি কনস্ট্যান্ট আসছে। এই কনস্ট্যান্টটি কিন্তু তোমার, দিস কনস্ট্যান্ট এটাই কিন্তু তোমার কিসের উপর নির্ভর করছে সেটা আমি আসবো পরে। এটা কিন্তু সূর্যের মাস অফ সান, মাস অফ সান, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এই যে ধ্রুবকটি আসছে, এই যে সমানুপাত হওয়ার ফলে যে ধ্রুবকটি আসছে বিভিন্ন উপগ্রহের ক্ষেত্রে, সেটা কার উপর নির্ভর করবে, সেটা কিন্তু তোমার সূর্যের মাসের উপর নির্ভর করছে। মানে যাকে কেন্দ্র করে সবাই ঘুরছে, কেন্দ্র মানে কি, এলিপসের ওই সেন্সে, যেটার জন্য সবাই ঘুরে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে, তার কিন্তু তোমার মাস, আমি আরো আসবো, এটা ঠিক সূর্যের মাসও হচ্ছে না, এটি সূর্যের মাসও এখানে আছে, এবং এখানে তোমার যে উপগ্রহটি আছে তারও কিন্তু প্ল্যানেটের মাসের ক্ষেত্রেও কিন্তু নির্ভর করবে। হুম, উপগ্রহটির এর মাসের ক্ষেত্রেও নির্ভর করবে থাকবে, এবং যেই উপগ্রহটি আছে তার মাসের ক্ষেত্রে কিন্তু আসবে, কিন্তু এটা ধ্রুবক বেশিক্যালি, মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমার আসছে না, এটা আমি আপাতত সরিয়ে রাখতে পারি, ঠিক আছে, রাইট। ঠিক কনস্ট্যান্ট হালকা হালকা ভেরিয়েশন থাকে, পরে আমরা দেখবো আরো আলোচনা করে, কিন্তু আপাতত আমাদের ধারণা এটা কিন্তু সূর্যের মাসের উপরে নির্ভর করছে, right? পরে আমরা আরেকটু বিস্তারিত এটাকে নিয়ে আলোচনা করব কিভাবে আসছে। সো এটা তোমার মোটারলেস একটি অ্যানালাইসিস কি দেখছেন কাছাকাছি, হয়তো আরো আরো নিখুঁত যন্ত্র দিয়ে হয়তো একটু মডিফিকেশন করতে পারতেন এই যে সূত্রটি আছে, কিন্তু উনি একটি ওপরে ওপরে দেখেছেন যখন, ভালো করে ক্যালকুলেশন করেছেন যখন, দেখছেন কি এইটা জিনিসটা আসছে। পরে আমরা দেখবো এটা সূর্যের ভরের উপর কিন্তু নির্ভর করছে, এবং আরো কিছু ফ্যাক্টরস থাকতে পারে, সেটা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে। তো এই জিনিসটা আমার তৃতীয় নম্বর সূত্রটি হচ্ছে। তো এই তিনটে পয়েন্ট, এবার এই তিনটে পয়েন্টকে কেন আমি স্টাডি করছি মহাকর্ষণ স্টাডি করার আগে, তার সূত্রগুলো জানার আগে, দেখবো পরে যে মহাকর্ষণ, যে মহাকর্ষ বলটি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটি আছে, যেটা আমার নিউটন যেভাবে ডিফাইন করলেন, নিউটন যেভাবে তার সূত্রটি দিলেন, সেই সূত্রটি, সেই বলটি প্রকৃতি যখন আমরা দেখব, সেই বলটিকে ব্যবহার করে কিন্তু আমি এই তিনটে অবজারভেশনসই কিন্তু আমি, তিনটে যে কেপলার যেটা দেখেছিলেন কি প্রত্যেকটি উপগ্রহ এরকম করে ঘুরছে এবং তাদের এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, একটি হলো কক্ষপথটি কেমন দেখতে হবে, সেকেন্ড হচ্ছে কি তারা যখন মুভ করছে কতটি ক্ষেত্রফল তারা বর্ণিত করছে, ডিফাইন করছে সেইটি টাইমের মধ্যে রেটটা কত হচ্ছে, এবং তৃতীয়টি হচ্ছে তার টাইম পিরিয়ডটি কেমন হচ্ছে। সেইগুলো যখন দেখা যাচ্ছে, এটাকে আমি দেখবো নিউটন যখন মহাকর্ষ সূত্রটি দিচ্ছে নেক্সট ক্লাসে দেখবো আমরা, সেটা দিয়ে কিভাবে আমরা এটাকে, হ্যাঁ, এটার আরো একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারি নিউটনের গ্র্যাভিটেশনাল ফর্মুলা দিয়ে, সূত্রটি দিয়ে, মহাকর্ষণ সূত্রটি দিয়ে কিভাবে আমি এটাকে তোমার বুঝতে পারছি, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা মহাকর্ষণ চ্যাপ্টারটিতে ঢুকে যাব আপাতত। পরে আবার শেষের দিকে, মহাকর্ষণ শেষের দিকে চ্যাপ্টারের দিকে, তখন আবার আমরা এটাকে একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। এটা হিস্টোরিক্যাল পড়ছি, মানে প্রথম কেপলার করেছিলেন তাই কেপলারের জিনিসগুলো প্রথম করলাম, তারপরে ধীরে ধীরে আমরা এটা মহাকর্ষ নিউটনের সূত্র দিয়ে কিভাবে এটাকে আমরা আলোচনা ডিসক্রাইব করতে পারি সেটা আমরা আসবো আবার যখন এই চ্যাপ্টারটি শেষের দিকে যাবে, ঠিক আছে। তো
নিউটনের সূত্র যেটা ছিল সেটা শুধু এটাকে নয়, এমন একটি সূত্র উনি দিয়েছিলেন সেটা ইউনিভার্সাল, মানে সেটা তোমার উপগ্রহের ক্ষেত্রেও যেমন লাগছে তোমার, আমাদের টেরিস্ট্রিয়াল মানে আমি তুমি যেটা রেগুলার বেসিস যেটা আমি দেখছি কি মিসাইল ছাড়া হচ্ছে বা যা কিছু যে জিনিসগুলো দেখছি আমি, হ্যাঁ, সেগুলো তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এদিক ওদিক করে পড়ছে তো। মিসাইল যাচ্ছে, তুমি পাথর ছুটছো, পাথর আসছে, বুলেট ছাড়ছো, যা কিছু দেখছো তুমি গ্র্যাভিটেশনাল মহাকর্ষ বলের জন্য যেটা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যেগুলো হচ্ছে তোমার। তো দেখবো কি শুধু কেপলারের উপগ্রহের সূত্রগুলির জন্যই নয়, মানে উপগ্রহের অবজারভেশনসের জন্যই নয়, তুমি পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে তোমার, যেটা এই গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পরিচালন পরিচালিত হচ্ছে, তো সেইগুলোও দেখবো কি ওই নিউটনের একটি সূত্র দিয়েই কিন্তু সবগুলো আমি আহ, ব্যাখ্যা করতে পারছি। যেমন উপগ্রহের মোশন ব্যাখ্যা করতে পারছি, তারা নক্ষত্রের মোশনও ব্যাখ্যা করতে পারবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি মোরলেস কি আমি আমাদের পৃথিবীতে যেই টেরিস্ট্রিয়াল দৈনন্দিন জীবনে যে ধরনের জিনিসগুলো আমি দেখছি, পৃথিবীর যেই আহ, বলের জন্য, মাধ্যাকর্ষণ বলের জন্য, গ্র্যাভিটি ফোর্সের জন্য, সেটাও কিন্তু তোমার একই সূত্রের দ্বারা তারা ব্যাখ্যা করা যাচ্ছে। তাই এই সূত্রটিকে বলা হচ্ছে ইউনিভার্সাল। সেটা যেমন উপগ্রহের ক্ষেত্রে কাজে লাগে, একই সূত্র দিয়ে তাদেরকে আমি ব্যাখ্যা করতে পারি। আমাদের যে লোকাল যেই টেরেস্ট্রিয়াল যা কিছু আমি দেখছি আশপাশে, সেখানে যেই মাধ্যাকর্ষণ বলটি আছে সেটাও কিন্তু এই নিউটনের ইউনিভার্সাল মহাকর্ষ বলের দ্বারাই কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা এটাকে নিয়ে আলোচনা করবো। দু একটি আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো আলোচনা করবো নেক্সট দিন আমি। ওকে, ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু বলার থাকলে বলবে, কিছু সাজেশন থাকলে ডেফিনেটলি সেটা দেবে আগে, কি কি করলে ভালো হয়, কি করা যেতে পারে, কোঅর্ডিনেটর স্যারদের মাধ্যমে সেই জিনিসটা আমাদের জানালে ভালো হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।